এই যে আজকে রামের নামে ভোট নিলি, রাম মন্দির থেকে টাকা চুরি করলি, দিয়ে আবার কি রকম পাগলের মতন বোঝাচ্ছে হিন্দুর টাকা হিন্দু চুরি করে। তাহলে চোর হিন্দু আর মুসলমানের কি আছে? চোর তো চোরই হয়, ডাকাত তো ডাকাতি হয়, তাতে আবার হিন্দু মুসলমানের কি আছে? হিন্দুর টাকা বলে হিন্দু চুরি করবে, এটাকে হিন্দুকে মায়নাটা দিতে হবে? এদের কি বলে? আজকে তো মানে বারের যে রেজাল্টের যা দেখা যাচ্ছে, তাতে তো দেখা যাচ্ছে যে আপনি মানে জিতছেন। কি মনে হচ্ছে প্রাথমিক যে একদম সবার প্রথম আপনার রিয়াকশন চাইছি? দেখুন, বার কাউন্সিলের ইলেকশন শুধু তো আমার হাইকোর্ট বার বলে না, গোটা ওয়েস্ট বেঙ্গলের বারের নিয়ে আমাদের হয়। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বারের এতজন মানুষ আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তারা মনে করেছেন যে আমার মধ্যে সে যোগ্যতা আছে যে ওনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি বার কাউন্সিলে গিয়ে তাদের হয়ে মুখ খুলতে পারবো, তাদের জন্য কিছু করতে পারবো। এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি। এবং যারা নিত্য নৈমিত্তিক আমার সঙ্গে থেকে আমাকে এই পর্যায়ে পৌঁছেছে, তাদের প্রতি তো আমি স্যালুট জানাই তাদেরকে, তাদের যেই ডেডিকেশানটা আমার প্রতি। তারা না থাকলে, আমার সেই হ্যান্ডস না থাকলে আমি জিততে পারতাম না। এবং আমাকে প্রপোজ করেছেন যিনি আমার এইবারের সেক্রেটারি ছিলেন, প্রাক্তন অমল মুখার্জি, তিনি আমায় যোগ্য মনে করে যে আমাকে প্রপোজটা করেছিলেন, তাকেও আমি ধন্যবাদ জানাই এবং তাকে প্রণাম জানাই। তিনি আমার থেকে অনেক বড় এবং দল আমায় যোগ্য মনে করে যে এইখানে দাঁড়ানোর পারমিশনটা দিয়েছিল, তো দলের প্রতিও আমি কৃতজ্ঞ যে এই আবহাওয়াতে যখন আমাদের ভোটটা হয়েছে তখন তো পুরোপুরি তৃণমূলের আবহাওয়া ছিল। তো সেই আবহাওয়াতে আমরা যে যাই হোক, আমরা কংগ্রেসি হিসেবে এখানে যদিও লোগো দিয়ে ভোট হয় না বা সিম্বল দিয়ে ভোট হয় না, কিন্তু তবু একটা প্রচার থাকে কে কোন দলের লোক। তো তবুও যে আমাকে তারা ভোটটা দিয়েছে, আমাকে যোগ্য বলে মনে করেছে, আমি তাদের প্রতি এক চিরকৃতজ্ঞ থাকবো। বলছি দিদি, এবার অন্য প্রসঙ্গে আসছি। বলছি যে দিল্লিতে আমরা দেখলাম যে কিভাবে রাহুল গান্ধী বিরোধী দলনেতা এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী কিভাবে হেঁচড়ে একেবারে সেই গাড়িতে তোলা হলো। তার প্রতিবাদে রাজ্য কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব প্রতিবাদ হয়েছে, কিন্তু প্রতিবাদ হয়েছে সেটা হয়েছে রাস্তায় অথবা দপ্তরের বাইরে। কিন্তু গতকাল আমরা যেটা দেখলাম, বিজেপির পক্ষ থেকে মিটিং মিছিল নিয়ে গিয়ে চলে গেল আপনাদের বিধান ভবনে। এটা কি? প্রথম কথা, সংসদ চলাকালীন ওনারা যখন বেরিয়ে এসে বাইরে অ্যাজিটেশনটা করছিলেন, তো সেখানে যেভাবে হেঁচড়ে টেনে নিয়ে গেল, আমার মানে কিছু কেমন মনে হচ্ছিল 1942 সালে যে আমাদের আগস্ট আন্দোলনের সময় মেয়েদের উপর যেভাবে অত্যাচার করত পুলিশ, কোনো মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশরা একজন মহিলা সাংসদকে ওইভাবে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছেন এবং আমরা দেখতে পেয়েছি বিরোধী দলনেতার নাক দিয়ে রক্ত বের করে দিয়েছেন। এত বড় অমানবিক কাজ মানে ভারতের একটা মানে কি বলবো স্বাধীন রাষ্ট্রে হতে পারে বলে আমার আমি মনেই করি না। এরা মানে সংবিধানকে মানে বলে আমার মনে হয় না এবং সংবিধানের পরিপন্থী যা সব কাজকর্ম করার হয় তারা করে। আর সেই দিন আমাদের ছিল এখানে 21শে জুলাই মাসটা যদিও আমাদের কাছে অনেক বেশি মান্যতা রাখে, জুলাই আগস্ট মাস আমাদের কংগ্রেসিদের কাছে। তো সেদিন আমরা শহীদ স্মরণ করছিলাম, যখন আমরা জানতে পারি রাত্রেবেলায় আমরা রাজভবন অভিযান করেছিলাম, কিন্তু তার জন্য আমরা কাউকে কোনো ডিস্টার্ব করিনি, কারোর পার্টি অফিসে গিয়ে কিন্তু হাঙ্গামা করিনি। কিন্তু একটা নির্লজ্জ বর্বর দল পশ্চিমবাংলার রাজ্যে বসেছে, যার জন্যে তারা আমরা দেখলাম গতকাল তারা আমাদের পার্টি অফিসে গিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। যদিও সেটা পারেনি, কারণ ওরা ভেবেছিল যে রাকেশ সিং একবার করে গেছে গুন্ডামো, আমরাও বুঝি এবারে গুন্ডামো করতে পারবো। সেটা হয়নি, আমাদের সব ছেলেপুলেরা ছিল। মানে এইরকম নক্কারজনক ঘটনা বাংলায় ঘটতে পারে, বাংলা তথা ভারতবর্ষে ঘটতে পারে, আমি জানি না। আমার মানে জ্ঞান তো সত্যি আমি জানি না যে কংগ্রেস আমলে কোনো দলকে এইভাবে করা হয়েছিল বলে, এটা আমার জানা নেই। এমার্জেন্সি করেছিলেন ঠিকই, কিন্তু তাই সময়ও কারোর পার্টি অফিস ধ্বংস করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সিপিএম আমলে হতো কিছু,
এখন তো দেখছি, তবে সিপিএম এর আমলেও যেটা মেন পার্টি অফিসের ওপর কোনোদিন আঘাত হানেনি, কিন্তু এরা আমাদের যে রাজ্যের যে মেন কার্যালয় তার মধ্যে গিয়ে এরা আঘাত হানার চেষ্টা করেছে। এদেরকে ধিক্কার, শতধিক্কার। কালকে একটা বড় ধরো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, কারণ যদি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসিরা যেহেতু সংযত ছিল, যার ফলে কিন্তু মানে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, নাহলে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। দেখুন, আমরা তো গান্ধীর আদর্শে বিশ্বাসী, যদিও সুভাষচন্দ্রকেও স্যালুট আমরা জানাই, কিন্তু আমরা তো গান্ধীর আদর্শে বেশি বিশ্বাসী। এবং আর এক গান্ধী যখন আজকে রাস্তায় নেমেছে, তিনি একটাই কথা বলছেন, নফরত কি বাজার মে মোহাব্বত কা দোকান হাম খুলা হো। তা আমরা এটাই জানি, মানুষকে আপন করে নিতে আমরা জানি, এবং আমরা জানি যদি মারো কলসির কানা তা বলে কি প্রেম দেব না। কিন্তু একটা তো নির্দিষ্ট সময় আছে, মানুষের সহ্যেরও ক্ষমতা আছে। আজ পর্যন্ত আমরা সহ্য করেছি, কিন্তু এরপরে তো আর কংগ্রেসের ছেলেপুলেরা সহ্য করবে না। হ্যাঁ, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সভাপতি আমাদেরকে বারণ করেছিলেন, আমরা সেখানে সবাই ছিলাম ওইখানে, আমাদেরকে বারণ করাতে আমরা সংযত হয়ে গেছি। কিন্তু আমাদের মধ্যেও তো মানুষের রক্ত, কতদিন আর এই ব্রিটিশ রুলকে আমরা মান্যতা দিয়ে থাকবো? তো ব্রিটিশ রাজের থেকে অধম এরা করে যাচ্ছে। তো তার ফলে এর একটা প্রতিবাদ হবেই, একটা বড় একটা প্রতিবাদ হলে তখনই একটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন কংগ্রেসীরা আর কতদিন ধরে রাখবে বলো? মানে আমার বলতে গেলে আমার এত খারাপ লাগছে যে কালকে যদি একটু যদি শুভঙ্কর দা আমাদেরকে মানে সংযত না করত, তাহলে যে এটা কত রক্তারক্তি হয়ে যেতে পারত চিন্তার বাইরে। কারণ কেউ তো, আমরাও তো চুরি পরে বসে নেই, আমাদের ছেলেরাও কেউ চুরি পরে বসে নেই, তারাও মাঠে নেমেছে। তোমরাও যদি একটা লাঠি তুলতে পারো, আমরাও লাঠি তুলতে পারি। কিন্তু আমরা তো যেমনি মহাত্মা গান্ধীর আদর্শ, যেমনি ইন্দিরা গান্ধীর আদর্শ নিয়েছি, রাহুল গান্ধী যে কথাটা বলছেন আমরা তার কথাটাও তো শুনছি। এই চোরের রাজনীতি, মানে রাজধানীতে আমরা বসে রয়েছি, গোটাটাই তো চোরের চারিদিকে চোরেদের রাজত্ব চলছে। কংগ্রেসকে ভয় পাচ্ছে কেন? যেখানে ওরাই তো বলছিল যে কংগ্রেস এখন শেষের দিকে, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, বাংলাতে 49 বছর কংগ্রেস নেই, তারপরেও কংগ্রেস পার্টি অফিস আক্রমণ। শুনুন, ওদের যে বি টিমটা ছিল, এখন বি টিমটা কি ভেঙে B1, B2, B3 হয়েছে। বিজেপির যে বি টিমটা ছিল সেটা এখন B1, B2, B3 হয়েছে। তো সে B1, B2, B3 কোনটা কখন ওদের সঙ্গে রয়েছে সেটা তোরা বলতে পারছে না। ফলে আমাদের যারা সাইনবোর্ড করতে গেছিল তারা এখন তাদের নেম প্লেটটাও তাদের বুকের কাছে রাখতে পারছে না। ফলে কংগ্রেসকে তোরা ভয় পাবেই। আর কংগ্রেসের যে সহ্য ক্ষমতা, কংগ্রেসের যেটা কর্মক্ষমতা, সেটা মানে মোদি যথেষ্টই অ্যাওয়ার রয়েছেন, যার জন্যই আজকে কম ভয় পাচ্ছেন। কারণ আপনারা দেখতে পারেন, রাহুল গান্ধী যখন রাস্তা দিয়ে চলে, তাকে দেখলেই বোঝা যায় তার মানে চলার ধরনটা কি। একটা বাঘ যখন রাস্তা দিয়ে যায় তখন, হ্যাঁ, বা শের যখন রাস্তা দিয়ে যায়, তার চলাটাই বোঝা যায় হ্যাঁ সে শের। অতএব সে শেরকে তো একটু ভয় পাবেই। আমার শেষ প্রশ্ন দিদি, এই মানে নেট কেলেঙ্কারি যেটা আজকে বহুদিন ধরে হচ্ছে, বহু বছর ধরে হচ্ছে নেট কেলেঙ্কারি, এখানে দেখা যাচ্ছে যে ধর্মেন্দ্র, যিনি হচ্ছেন আমাদের কি বল শিক্ষামন্ত্রী, তো ইনি কিন্তু অলরেডি এর আগেও দুর্নীতির সাথে যুক্ত ছিল। তো তারপরেও যখন দেখা যাচ্ছে নিটে এত বারবার করে কেলেঙ্কারি বেরিয়ে আসছে, তাকে রাখার প্রয়োজনটা কি আছে? মানে বিজেপি তাকে কেন সরিয়ে দিচ্ছে না? মানে কোন জায়গায় প্রবলেম হচ্ছে? গোধরা কাণ্ডটা কার জন্য হয়েছিল বলুন তো? মাথাটাই যদি আপনাদের ত্রুটিপূর্ণ হয়, তাহলে শরীরটা তো ত্রুটিপূর্ণই হবে। মেন মাথাটা কি ছিল গোধরা কাণ্ডে? অমিত শাহ, মোদি, তারা এখন ভারতবর্ষের মাথায় বসে রয়েছে। তা তাদের যে হাত পা সেগুলো এরকম অন্যায়কারী হবে। আর এরা শিক্ষা ব্যবস্থার যতদিন না শিক্ষাটাকে ভেঙে দুমড়ে মুচড়ে দিতে পারছে, ততদিন তো এদের সহ্য হবে না। কারণ মানুষ টিপচাপ হলে তার আদায় করতে পারবে না। নীলের দাদন, আগে কি ছিল, নীলের দাদন দিয়ে মানুষকে চুপ করিয়ে রেখে দাও। তো সেই জিনিসগুলো দেখলে, এই যে আজকে রামের নামে ভোট নিলি, রাম মন্দির থেকে টাকা চুরি করলি, দিয়ে আবার কি রকম পাগলের মতন বোঝাচ্ছি হিন্দুর টাকা হিন্দু চুরি করে। তাহলে চোর হিন্দু আর মুসলমানের কি আছে? চোর তো চোরই হয়, ডাকাত তো ডাকাতি হয়, তাতে আবার হিন্দু মুসলমানের কি আছে?
তো হিন্দুর টাকা বলে হিন্দু চুরি করবে, এটাকে হিন্দুকে মায়নাটা দিতে হবে? এদের কি বলবে?